সারা দেশকে ৫ গ্রাম বানিয়েছে একদল লোক। কোনো মবকে সমর্থন করে না জামাত। রংপুরের সমাবেশে বললেন আমির, ভোটের আগেই মৌলিক সংস্কার আদায়ের ঘোষণা। কোনো মাফিয়া তন্ত্রের জন্ম দেয়নি বিএনপি। দলের অপকর্মকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা রিজভির। সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা। জুলাই আগস্টের মধ্যে ঘোষণাপত্র চায় এনসিপি। বাংলাদেশপন্থীরাই চালাবে দেশ, হুঁশিয়ারি নাহিদের। ঠাকুরগাঁও, দিনাজপুরে নেতাকর্মীদের পথসভা, গণসংযোগ। এবং বিনিয়োগ সংকটে ধুঁকছে স্টার্টআপ। বছরে ২০০ প্রতিষ্ঠানের মধ্যে আলোর মুখ দেখছে অল্প কটি। নীতি জটিলতা দূর করার দাবি উদ্ভাবকদের। বরাদ্দ বন্টনে দুর্নীতি বন্ধের তাগিদ। ভোরের সময় সঙ্গে আছি আমি, গোলাম রাব্বি। সারা দেশকে ৫ গ্রাম বানিয়েছে একদল লোক। কোনো মবকে সমর্থন করে না জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে একথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই দাবি করে তিনি বলেছেন, ভোটের আগে কিছু মৌলিক সংস্কার করতেই হবে। কেন্দ্র দখল আর কালো টাকার ব্যবহার করে আওয়ামী স্টাইলে নির্বাচনের স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত হবে বলে ওই সময় হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির। ১৭ বছর পর রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা, তাই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগ থেকেই রংপুর জেলা স্কুল মাঠ লোকে লোকারণ্য। বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা জনস্রোতে জনসভা রূপ নেয় জনসমুদ্রে। জনসভার শুরুতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে দলটির প্রাথমিক মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। মঞ্চে ছিলেন জুলাই শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা। মুহুর্মুহু স্লোগানে স্বাগত জানানো হয় সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে। বিচারের নামে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে অভিযোগ করে হত্যাকাণ্ডের শিকার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে জনগণ তা গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। এই মুহূর্তে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই দাবি করে যে কোনো মূল্যে ভোটের আগে কিছু মৌলিক সংস্কারে জোর দেন জামায়াতের আমির। কোনো প্রশাসনিক ক্রু করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। লালমনিরহাটে থানায় হামলা ও পুলিশের কাছ থেকে দুজনকে ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গ টেনে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সারা দেশকে পাটগ্রাম বানিয়ে রেখেছে একদল লোক। পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল লোক। যারা আওয়ামী লীগের মতো সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাট করবে, জনগণ তাদেরকে আওয়ামী লীগের মতো বিতাড়িত করবে বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, রংপুর। রাজনীতির মাঠে সরব ইসলামী দলগুলো। প্রস্তুতি শুরু করেছে আগামী জাতীয় নির্বাচন নিয়েও। আলাদাভাবে প্রচারণায় নামলেও আভাস মিলেছে জোটবদ্ধ হয়ে ভোট করার। তবে সুষ্ঠু নির্বাচন ও সরকার নিরপেক্ষতা নিয়ে শঙ্কা আছে ইসলামী দলগুলোর। নেতারা বলছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে রাজনৈতিক পরিবর্তনের কোনো মূল্য থাকবে না, বিফলে যাবে জুলাই অভ্যুত্থান। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ভাবনা জানার চেষ্টা করেছেন সহকর্মী মনির হুসাইন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলে জেল জুলুম থেকে শুরু করে গুম খুন সহ নানা নির্যাতনের শিকার হয়েছেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলেছে প্রেক্ষাপট। সেই সুযোগ কাজে লাগিয়ে সাধারণ রাজনৈতিক শক্তির সঙ্গে তাল মিলিয়ে অন্যতম শক্তিতে পরিণত হয়েছে ইসলামী দলগুলো। শুধু রাষ্ট্রীয় বা দলীয় কর্মসূচিই নয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও বেশ সরব তারা।
ইতোমধ্যে ছোট বড় প্রায় 10টি ইসলামী দল 300 আসনে নির্বাচনের জন্য প্রস্তুতিও শুরু করেছে। নির্বাচন ভাবনার বিষয়ে নেতারা বলছেন, প্রার্থী কেন্দ্রিক নয়, প্রচারণা চালাচ্ছেন দলকে প্রাধান্য দিয়ে। কেউ আবার প্রার্থী কেন্দ্রিক প্রচারণা শুরু করলেও আছে জোটের পরিকল্পনা। এই নির্বাচনে আমরা চেষ্টা করব ইসলামী সকল দল ও মতকে ঐক্যবদ্ধ করে আমরা জোটবদ্ধ নির্বাচন করার চেষ্টা করব। ক্যান্ডিডেট কেন্দ্রিক প্রচারণাটা আমরা এখনো ওইভাবে শুরু করি নাই, যদিও আমাদের ক্যান্ডিডেট প্রস্তুত আছে। আমরা 300 আসনের প্রায় সব আসনেই প্রাথমিক বাছাইটা কিন্তু আমরা চূড়ান্ত করেছি, বাট এটা সেন্ট্রাল অফিসিয়াল ডিক্লারেশন না। এটা দেওয়া হলো আপনাকে, কিন্তু এই সিটটা এটা আপনার নিজের নয়, এটা জামাতের সিট। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে জামাত যদি সিদ্ধান্ত দেয় যে কোনো সিট যে কোনো প্রার্থীকে ছেড়ে দিতে বলা হতে পারে। তবে নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বেশিরভাগ ইসলামী দল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনও অন্তর্বর্তী সরকার পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি বলেও মত নেতাদের। বর্তমান সরকার নিরপেক্ষতার যে ওয়াদা করেছিলেন জনগণের কাছে, এখনও করছে, সেটার উপরে ওনারা ঠিক থাকতে পারবেন কিনা, বা কোনো চক্র, সেটা আন্তর্জাতিক হতে পারে, দেশীয় হতে পারে, নানান সংস্থার কোনো প্রেসারে কতটা সোজা থাকতে পারবেন। সংস্কার এবং বিচারের কার্যক্রম দৃশ্যমান হওয়ার পরে নির্বাচনের ব্যবস্থা করা, এটা করতে গিয়ে যদি নির্বাচন এপ্রিলে হয় আমাদের আপত্তি নাই, ফেব্রুয়ারিতে হয় তাও আমাদের আপত্তি নাই, যদি ডিসেম্বরে হলেও আমাদের আপত্তি নাই। অতীত যে বন্দোবস্ত, এর মধ্যে দিয়ে একটা নির্বাচন হয়ে যায়, শুধু ক্ষমতার হাত বদল হবে, মৌলিক কোনো পরিবর্তন হবে না, গুণগত কোনো পরিবর্তন হবে না, এবং জুলাই বিপ্লবের এই আকাঙ্ক্ষা পুরাই ব্যর্থ হবে। আলাদা আলাদা নির্বাচনের প্রস্তুতি নিলেও ইসলামী দলগুলোর মূল টার্গেট জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। অতীতে যে সমস্ত রাজনৈতিক দেশ চালিয়েছে এদের ব্যাপারে মানুষ হতাশ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাদের পক্ষে আছে তা প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্সের কথাও জানান তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, জনগণ আর রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি করার কারণে স্বয়ংক্রিয়ভাবেই বিলুপ্ত হয়ে যাবে আওয়ামী লীগ। আমরা যেমন গণতন্ত্রের প্রশ্নে 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হার্ডলাইনে বিএনপি। যে কোনো অভিযোগ পেলেই তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে দলটি। সম্প্রতি বহিষ্কার করা হয়েছে বনানী থানা যুবদলের আহ্বায়ককে। এ নিয়ে শুক্রবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে দলের জিরো টলারেন্স নীতির কথা জানান তিনি। অনৈতিক কর্মকাণ্ডকে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন রিজভী আহমেদ। বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারির মতো কিনা, সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি। বিএনপি এ ব্যাপারে একেবারেই আপোষহীন, একেবারে জিরো টলারেন্স। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাদের পক্ষে আছে তা প্রমাণিত হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি করার কারণে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে আওয়ামী লীগ। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, লন্ডন বৈঠকে সব উদ্বেগ নিরসন হলেও কিছু দল তা ভালোভাবে নেয়নি। আগে স্থানীয় নির্বাচন সহ নানা দাবি করে পরিবেশ ঘোলাটে করতে চাচ্ছে কেউ কেউ। 16 বছর এই দেশে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এর মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার ঠাকুরগাঁওয়ে গণসংযোগে তিনি বলেছেন, শহীদদের আত্মত্যাগ ও জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার দল। ভারতের তাবেদারি আর নয়, এখন থেকে বাংলাদেশপন্থীরাই দেশ চালাবে বলেও জানান নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে ঠাকুরগাঁও ও দিনাজপুরে গণসংযোগ ও পথসভা করে এনসিপি।
জুলাই জুড়ে গণসংযোগে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি। তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে উত্তরাঞ্চল চষে বেড়াচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে ঠাকুরগাঁও ও দিনাজপুরের পথে প্রান্তরে ছুটে চলা তাদের। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর বড় মাঠ থেকে পদযাত্রা বের করে এনসিপি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউট মাঠে পথসভায় মিলিত হয়। বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। এ সময় আক্তার হোসেন বলেন, দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে যদি কেউ অনৈক্য তৈরি করতে চায়, বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী সরকারের পতন হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়নি। এ সময় জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করার দাবি জানান তিনি। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি, যারা আহত হয়েছে তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে। এর আগে দুপুরে ঠাকুরগাঁও শহরের বাস স্ট্যান্ড গোল চত্বরে সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি। সীমান্তে বাংলাদেশি হত্যা ও ভারতের পুশিন বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, ভারতের দাবেদারি আর নয়, এখন থেকে বাংলাদেশ পন্থীরাই দেশ চালাবে। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। এদিকে বিকেলে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আলাদা পথসভায় নাহিদ বলেন, এবছরের 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা করা হবে। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ। অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। শুক্রবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জে তারতাপাড়া জামালপুরে এক অনুসন্ধান গ্যাস কূপ খনন কার্যক্রম পরিদর্শন করে কথা বলেছেন তিনি। আগামী নির্বাচন উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে বলেও এ সময় জানিয়েছেন উপদেষ্টা। স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে, এবং যেই আসুক, আমাদের তো কোনো দলের না সমর্থক না, তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। এই দিনটি ছিল শুক্রবার। আগের কয়েকদিনের মতো রাজপথ ততটা মুখর না থাকলেও এদিনও থেমে থাকেনি আন্দোলনের ঢেউ। কেমন ছিল গত বছরের জুলাইয়ের 5 তারিখ? বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। 5 জুলাই 2024 দিনটি ছিল শুক্রবার। ছুটির দিন হলেও কোটার বিপক্ষে 4 দফা দাবির প্রতি সমর্থন বাড়াতে অনলাইন ও অফলাইনে জনসংযোগ চালায় শিক্ষার্থীরা। একই সঙ্গে সারা দেশে আন্দোলন সমন্বয় করতে থাকেন তারা। এদিন কোটা বাতিলের পক্ষে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ঢাকার বাইরে 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা আন্দোলনে ঢাকার বাইরের সক্রিয়তাকে বাড়িয়ে তোলে। এদিকে কোটা বাতিলের পক্ষে গণমাধ্যমে বিবৃতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং প্রগতিশীল ছাত্র সংগঠন বৈপ্লবী ছাত্র মৈত্রী। এর আগে রাত 12টায় কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র সার্জিস আলমকে হল থেকে বিতাড়িত করার পায়তারা চালায় ছাত্রলীগ। পরে 21 হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা করতে পারেননি ছাত্রলীগ নেতারা। 5 জুলাই রাতের সেই ঘটনার পর ছাত্ররা আরও বেশি সংগঠিত হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে জুলাই শহীদ কিশোরী নাফিসা হোসেন মারওয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ।
শুক্রবার বিকেলে এরশাদনগর এলাকায় শহীদ নাফিসার বাসায় যান তিনি। এ সময় নাফিসার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান উপদেষ্টা। পরে শহীদের কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। তিনি বলেছেন, জুলাই শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। জুলাই শহীদদের স্বীকৃতি দিতে সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার। আরও বলেন, আন্দোলনে আহত হয়ে যারা মানসিক বিষণ্ণতায় ভুগছে তাদের চিকিৎসায় নেওয়া হবে উদ্যোগ। 2024 সালের 5 আগস্ট সাভারে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাফিসা হোসেন মারওয়া। যেভাবে আমাদের আহত ছেলেরা হাসপাতালে গিয়েছে সেই তুলনায় আমাদের আহত মেয়েরা হাসপাতালে যায়নি। আমার একটা দায়িত্ব আমি মনে করি আমার মন্ত্রণালয়ের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে আমার সেই মেয়েগুলোকে খুঁজে বের করতে হবে। তারা ঘরের অন্ধকারে চলে গিয়ে আর বের হয়ে আসতে চাচ্ছে না, তাদের অনেকে আহত। ভোরের সময়ে আরও থাকছে। শান্ত হচ্ছে না সমুদ্র, নামছে না সংকেত। মাছ শিকারে যেতে না পেরে দিশেহারা উপকূলের লাখো জেলে, ক্ষতির মুখে ট্রলার মালিকরাও। জুলাই জুড়ে বৈরী আবহাওয়ার পূর্বে অভিজাত এলাকায় একাধিক প্লট ফ্ল্যাট, গাজীপুরে বিশাল বাগান বাড়ি, অর্ধশত বিঘা জমিসহ অঢেল সম্পদ। শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে দেশ বিদেশে এমন হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে দুদক। ইতিমধ্যে প্রায় 100 কোটি টাকার সম্পদ জব্দও করেছে সংস্থাটি। এখন বিদেশে থাকা সম্পদ আর ব্যাংক লেনদেনের ফিরিস্তি খুঁজছে অনুসন্ধানকারী দল। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের অনুকূলে এসব সম্পদ জব্দে দুদককে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় রয়েছে তারিক আহমেদ সিদ্দিকের বাগান বিলাস নামের বিশাল এই বাগান বাড়ি। একইভাবে ফাউকাল এলাকায় ডুপ্লেক্স ভবন সহ বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। বিলাসিতার বাগান বাড়ি ছেড়ে রাজধানীর অভিজাত এলাকায় নজর দিলেও মিলবে শেখ হাসিনার সামরিক উপদেষ্টার প্লট ফ্ল্যাটের নানা ফেরিস্তি। আমি আসার পর থেকে বিল্ডিংটা ফাঁকাই দেখতেছি, এখানে কেউ বসবাস করে না। বসুন্ধরায় 150 কোটি টাকার বেশি দামে 3টি প্লট, গাজীপুর নারায়ণগঞ্জে সব মিলিয়ে অর্ধশত বিঘা জমিসহ দেশের বিভিন্ন স্থানে অঢেল সম্পদের সন্ধান পেয়েছে দুদক। বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক লেনদেনে নথিপত্র যাচাই বাছাই করছে তারা। অনুসন্ধান প্রক্রিয়া শেষ করে অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান প্রতিবেদন কমিশনে সাবমিট করবেন। কমিশন সেই প্রেক্ষিতে আইন উন্নয়নের ব্যবস্থা নেবেন। দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, তারিক সিদ্দিকের সম্পদের বৈধ উৎস না থাকায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের উদ্যোগ নিতে হবে দুদককে। এটা যে একটা চূড়ান্ত দুর্নীতি এবং এই দুর্নীতি ইতিমধ্যে জনগণের সামনে সম্পূর্ণভাবে উদ্ঘাটিত হয়েছে। কোর্ট বিচার করে যখন তাদের সম্পত্তি কনফিসকেশনের অর্ডার হবে, তখন এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে যেগুলো সরকার বিক্রি করতে পারবে। বিমানবন্দরে উন্নয়নের নামে 800 কোটি টাকার বেশি অর্থ লুটের অভিযোগেও দুদকের মামলার আসামি তারিক সিদ্দিক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আত্মগোপনে চলে যান শাহপরান। কুমিল্লার কাবিলা বাজার থেকে পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার করে র্যাব। শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ধর্ষণ মামলার মূল আসামি বড় ভাই ফজর আলীর সঙ্গে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। 26 জুন রাত 11:30 কুমিল্লার মুরাদনগরে ভৈরচর গ্রামের বাড়িতে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন ফজর আলী। ঘরে অন্য কেউ না থাকায় পাওনা টাকা আদায়ের অজুহাতে সেখানে যান তিনি। এর কিছুক্ষণ পরেই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আরো 8 থেকে 10 জন যুবক। পরে ভুক্তভোগীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার এক সপ্তাহ পর তথ্য প্রযুক্তির সহায়তায় পর্নোগ্রাফির মামলায় ফজরের ছোট ভাই শাহপরানকে কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব 11। সংস্থাটি জানায়, ভাইয়ের সঙ্গে পূর্ববিরোধের জেরে প্রতিশোধ নিতে মুখিয়েছিলেন শাহপরান। এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে, শাহপরান এবং ফজর আলী, দুজনেই একজনের পিছনে ছুটছে। তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহপরান ঘটনার পরিকল্পনা এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। শাহপরানের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল,
এটা সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। সেই হিসেবে তার পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু শায়েস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী সহ এ ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামীর বাড়ি থেকে তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। প্রায় 200 নতুন স্টার্টআপ এলেও বিনিয়োগ সংকট ও বরাদ্দ দেওয়া অর্থের সঠিক ব্যবহারের অভাবে আলোর মুখ দেখছে না অনেক প্রতিষ্ঠান। এই অবস্থায় যুগোপযোগী উদ্যোগ বাস্তবায়নে নীতি জটিলতা দূর করার দাবি উদ্ভাবকদের। স্টার্টআপ বাংলাদেশ বলছে আগের মতো রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেয়া হবে না। আর অর্থনীতিবিদরা বলছেন বরাদ্দ বন্টনে স্বজনপ্রীতি আর দুর্নীতি রোধ করতে না পারলে কাজে আসবে না কোন উদ্যোগী। ফরহাদুর রহমানের রিপোর্ট। শিক্ষা যেন আমরা ওর নলেজ যেন শেয়ার করতে পারি। সাইফুল কবির তন্ময় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শুরু করেছেন ইডুটেক ভিত্তিক স্টার্টআপ পকেট কোচ। নিজস্ব অর্থায়নে শুরু করা তার এই উদ্যোগের লক্ষ্য অনলাইনে শিক্ষা সেবা সহজলভ্য করা। সব ধরনের স্টুডেন্টদেরকে টার্গেট করছি এখানে, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী বলেন, সবাইকে আমরা টার্গেট করে কোর্স বানাচ্ছি। সেম আমরা আইএলটিএস এর জন্য কোর্স বানাচ্ছি। সাইফুলের মতো অনেকেই আছেন যারা উদ্ভাবনী নিয়ে আসছেন দেশের বাজারে। বাংলাদেশের স্টার্টআপদের খোঁজ নেওয়া প্রতিষ্ঠান লাইট ক্যাসেলস পার্টনার্সের তথ্য 2023 সালের তুলনায় 2024 সালে বেড়েছে পর্যটন বিষয়ক স্টার্টআপে বিনিয়োগের পরিমাণ। সফটওয়্যার ও টেকনোলজি এবং ই কমার্স খাতেও বেড়েছে বিনিয়োগ, যদিও কমেছে শিক্ষা, স্বাস্থ্য আর আর্থিক সেবা খাতের বিনিয়োগ। পরবর্তীতে আমরা নতুন ব্যবসায়িক উদ্যোগকে সফল করতে পলিসি জটিলতা দূর ও স্টার্টআপে অর্থায়ন বাড়ানোর তাগিদ দিচ্ছেন এই তথ্য প্রযুক্তি বিশ্লেষক ও উদ্ভাবক। আমি মনে করি যে সরকারি আমাদের যে বিভিন্ন ধরনের পলিসি জটিলতা এবং স্টার্টআপদের মাঝে যারা ইনভেস্টর তাদের মাঝে সিনক্রোনাইজেশনের একটা বড় অভাব রয়েছে, এর ফলেই আমরা পরিণত হতে পারছি না। বিনিয়োগ খরা কাটাতে 2025-26 অর্থ বছরের বাজেটে স্টার্টআপদের জন্য আলাদাভাবে 100 কোটি টাকা তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ বলছে যাচাই বাছাই করে সম্ভাবনাময় হলেই দেয়া হবে বিনিয়োগ। এক্ষেত্রে আগের মতো রাজনৈতিক বিবেচনা প্রাধান্য দেয়া হবে না। পলিটিক্যাল কনসিডারেশনে যে সমস্ত স্টার্টআপগুলো ইতিপূর্বে টাকা পয়সা নিয়েছে তাদের মধ্যে আপনারা হয়তো জেনেও থাকবেন যে কিছু কিছু এখনও রেড জোনে আছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা বিবেচনায় আনছি, এনে প্রকৃতই যে মানুষগুলো ব্যবসা করবে, দেশের জন্য ভ্যালুয়েট করতে পারবে, ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করবে, যে কাজগুলো ইতিপূর্বে হয় নাই সেই কাজগুলো নিয়ে সামনে ফার্দারিং করার সুযোগ আছে, সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করছি। বড় বড় উদ্যোগী যেখানে টিকে থাকতে হিমশিম খায়, সেখানে স্টার্টআপগুলো এগিয়ে নিতে সরকারি অর্থায়নের অস্বচ্ছতা দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। গাইডলাইন তৈরি করা, আমি কাদেরকে দিব, কিভাবে দিব, সেই জিনিসগুলোও দেখা যাচ্ছে যে অনেক সময় প্রস্তুত থাকে না। হয়তো বাজেট বক্তৃতায় বলা হয়ে থাকে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে যে এই ধরনের রোড ম্যাপ দরকার, যে না ঠিক আছে প্রথম 2 মাসের মধ্যে গাইডলাইনটা হবে, তারপরে আমরা বাছাই প্রক্রিয়া কাদেরকে দিব, টাকা তো আর যে কোনোভাবে দেয়া যাবে না। চলতি অর্থ বছরে বরাদ্দ দেয়া 100 কোটি টাকার অর্ধেক এ মাসের শুরুর দিকে ছাড় হবে বলে জানিয়েছে স্টার্টআপ বাংলাদেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সমুদ্র 20 দিনে 4 দফায় জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। বিক্ষুব্ধ ঢাকায় সাগরে নামতে না পেরে দিশেহারা কক্সবাজার উপকূলের লাখো জেলে, ক্ষতির মুখে ট্রলার মালিকরাও। আবহাওয়া বিভাগ বলছে জুলাই জুড়ে বৈরী আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। দুর্ঘটনা এড়াতে অবশ্যই সতর্কবার্তা মেনে চলতে হবে। জেলা প্রশাসন বলছে জেলেদের সহায়তার বিষয়ে কাজ চলছে। মোহাম্মদ ফরজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয় 11 জুন। এরপর সাগরে যান কক্সবাজার উপকূলের জেলেরা। এরই মধ্যে সাগর উত্তাল হয়ে উঠলে জারি করা হয় সতর্কতা সংকেত। এ কারণে খালি হাতে ফিরে আসতে হয় জেলেদের। এরপর থেকে গত 20 দিনে 4 দফায় 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে জুলাই মাস জুড়ে আবহাওয়া থাকবে বৈরী। তাই দুর্ঘটনা এড়াতে জেলেদের অবশ্যই আবহাওয়ার সতর্কতা বার্তাগুলো মেনে চলতে হবে। বায়ুচাপের তারতম্যের আধিক্য, এইটা হলো মৌসুমী বর্ষাকালের বৈশিষ্ট্য, যেই সময়ে এগুলো হবে, এইটা আসলে জেলেদেরকে এটা মানা উচিত। সাগর উত্তাল থাকায় ইলিশ না ধরতে পেরে বেকার হয়ে পড়েছেন জেলার 1 লাখের বেশি জেলে। আয় না থাকায় বিপাকে পড়েছেন তারা। অধিকাংশই ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে বাঘখালী নদীতে। এতে লোকসান হচ্ছে ট্রলার মালিকদেরও। সাগর জান্নাবাড়ির মাছ মারি না বাড়ির
টিয়া হামানগরের একদিন থাকলে 10 দিন বইতে পারে, 5 দিন 6 দিন বইতে পারে। জেলেদের জন্য বা মালিকদের জন্য কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা সেটা সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। জেলা প্রশাসন বলছে জেলেদের সহায়তার বিষয়ে কাজ চলছে। বৃষ্টি হচ্ছে, 3 নম্বর সতর্কতা সংকেত দিচ্ছে, গত কয়েকবার দিল, যার কারণে জেলেরা যেতে পারছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা আছে। এর আগে গত বছর জুলাইয়ে সর্বোচ্চ 13 বার 3 নম্বর সতর্কতা সংকেত দেয়া হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পর্যাপ্ত পুকুর নেই, তাই হ্যাচারির সক্ষমতা অনুযায়ী পোনা উৎপাদন করতে পারছে না বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন BFDC। ফলে কাপ্তাই হ্রদে লক্ষ্যমাত্রার 30% মাছের পোনা অবমুক্ত করা সম্ভব হচ্ছে না। সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার রিপোর্ট। রাঙ্গামাটির লংগদু উপজেলার মরিশাচর হ্যাচারি, যেখানে ব্রুড পুকুরে হালদা ও কাপ্তাই হ্রদের উন্নত জাতের মা মাছ সংরক্ষণ করে উৎপাদন করা হয় রেনু, কিন্তু শুরু থেকেই ড্রেজিং না করায় ভরাট হয়ে যাচ্ছে এই কৃত্রিম জলাধার। এতে প্রায় ধ্বংস হয়ে গেছে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো, যার প্রভাব পড়েছে কার্প জাতীয় মাছের উৎপাদনে। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে 2017 সাল থেকে এই হ্যাচারিতে রেনু উৎপাদন শুরু করেছে BFDC। তবে পুকুর স্বল্পতার কারণে হ্যাচারির সক্ষমতা 70% পোনা উৎপাদন সম্ভব হচ্ছে। এতে হ্রদের লক্ষ্যমাত্রা অনুযায়ী পোনা অবমুক্ত করতে পারছে না সংশ্লিষ্টরা। পুকুর থেকে বুট মাছ সংগ্রহ করার পর আমরা বিভিন্ন প্রক্রিয়ায় রেনুটা আমাদের হাউজে দেয়। নার্সারিতে করার পরে 1 বছর রাখার পরে মাছটা যখন ওই সাইজে এসে যায় তখন আমরা লেখা আপাই লেখে অবমুক্ত করি। এখানে আমরা 70 কেজির মতো রেনু উৎপাদন করি, কিন্তু আমাদের হ্যাচারির সক্ষমতা হচ্ছে 100 কেজি। এখানে 100 কেজি আমরা করতে পারি না আমাদের পুকুর স্বল্পতার কারণে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার কথা জানিয়েছে BFDC কর্মকর্তা। জেলা প্রশাসন বা অন্যান্য বিভিন্ন ব্যক্তিগত পর্যায়েও আমরা বিভিন্ন পুকুরের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা এই পুকুর পেলে এবং আমরা এই আমাদের উৎপাদন যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা রিচ করতে পারবো। BFDC তথ্য অনুযায়ী 28 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই হ্যাচারি, যেখানে রয়েছে 8টি নার্সারি ও 2টি ব্রড পুকুর। সময় সংবাদ, রাঙামাটি। সকাল সকাল বেচা কেনা জমে মানিকগঞ্জের তরা দেশীয় মাছের আড়ত। এখানে পাওয়া যায় পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী ও খাল বিলের মাছ। সপ্তাহ ব্যবধানে সরবরাহ কমায় প্রতি কেজিতে দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। ব্যাংকিং সেবা চালু সহ আড়তটি আধুনিকায়নের দাবি জানিয়েছে পরিচালনা কমিটি। রমজান আলীর ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। জেলে ও পাইকারদের হাঁক ডাকে জমজমাট মানিকগঞ্জের তরা মৎস্য আড়ত। তবে সরবরাহ কম থাকায় সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত। আড়তে পাওয়া যাচ্ছে রুই, কাতল, বোয়াল, শোল, শিং ও ট্যাংরা সহ নানা প্রজাতির দেশীয় মাছ। আর দাম বেশি হওয়ায় অস্বস্তিতে ক্রেতারা। এদিকে মাছ কম ধরা পড়ায় দুশ্চিন্তায় জেলেরা। নদীর পানি কমতেছে, এই কারণে মাছ একটু উৎপাদন কম হচ্ছে। মাছের একটু দাম বেশি, কেজিতে 10 থেকে 15 টাকা বেশি। মাছ এখন ধরে না, তো পানি হয় না, দেখে মাছ হয় না। তরা মৎস্য আড়ত দীর্ঘদিনের পুরনো হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। ড্রেনেজ ব্যবস্থা ও ব্যাংকিং সেবা না থাকায় ভোগান্তির শিকার হতে হয় বলে অভিযোগ আড়ত কমিটির। এলাকায় এত টাকার মাছ বিক্রি হয়, কোনো ব্যাংকের শাখা টাকা নাই, অনেক দূর যাইতে হয় ব্যাংকের টিটিমিটি দিতে হইলে। দেখা যাচ্ছে আমরা এক ধরনের মনে করেন প্রচুর হয়রানির মধ্যে আসছি। আর যারা আসে তারাও ভালোভাবে মাছ টাছ কিনতে পারে না, যোগাযোগ ব্যবস্থা ভালো না তার কারণে। ঢাকা আরিচা মহাসড়কের কালীগঙ্গা নদীর পাড়ের তরা মৎস্য আড়তে প্রতিদিন 70 থেকে 80 লাখ টাকার মাছ বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। দখল দূষণে অস্তিত্ব সংকটে লক্ষ্মীপুরের রামগঞ্জের বীরেন্দ্র খাল। 26 কিলোমিটার দীর্ঘ খালটির 2 তীর দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছে প্রভাবশালীরা। পাশাপাশি আবর্জনা ফেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পানি। দখলমুক্ত করতে শিগগিরই উচ্ছেদ অভিযানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। লক্ষ্মীপুর থেকে মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। খালের উপর নির্মাণ করা হয়েছে পাকা স্থাপনা। কোথাও আবর্জনায় পূর্ণ, আবার কোথাও পানি প্রবাহ বন্ধ হয়ে জন্মেছে কচুরিপানা। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার বীরেন্দ্র খালটি চাঁদপুরের হাজীগঞ্জ হয়ে ডাকাতিয়া নদীতে মিলিত হয়েছে।
তবে বছরের পর বছর দখল ও দূষণের কারণে বর্তমানে খালটি অস্তিত্ব সংকটে। 2 তীর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালীরা। পৌরসভার বিভিন্ন হাটবাজার ও আবাসিক এলাকার আবর্জনা ফেলা হচ্ছে এই খালে। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পৌর এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে স্থানীয়রা। খালের মধ্যে দোকানপাট অবৈধ করি সব ভরাট করে ধুই দিছি। আবর্জনা, পলিথিন, এই যেগুলো ফালাই এগুলো গন্ধ হয়ে গেছে। অবৈধ যে দখলদার আছে সবগুলোকে উচ্ছেদ করে এই বীরেন্দ্র খালকে আবার পুনরায় তার স্বাভাবিক রূপ ফিরে আসুক। তবে খালটি পুনরুদ্ধার করতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে দখলদার তালিকা তৈরি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা গত সপ্তাহেও শুধুমাত্র এই পৌরসভার মধ্যে এই খালকে কেন্দ্র করে যে অবৈধ স্থাপনাগুলো আছে তার একটা তালিকা আমরা অলরেডি করেছি। বাজারের মধ্যে সবচেয়ে বেশি এনক্রোচমেন্ট হয়েছে, বড় বড় বিল্ডিং হয়েছে, সেগুলো নিয়ে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের অলরেডি কনসার্ন করেছি। ইউনো সাহেবের সাথে এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং দ্রুত এই বিষয়ে স্টেপ নেওয়া হচ্ছে। বীরেন্দ্র খালের দৈর্ঘ্য 26 কিলোমিটার, যার মধ্যে 14 কিলোমিটার অংশ রামগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এক সময়ের খরস্রোতা এই বীরেন্দ্র খালের প্রস্থ ছিল 40 থেকে 45 ফুট, কিন্তু অবৈধ দখল ও দূষণের কবলে পড়ে রামগঞ্জ পৌর এলাকায় খালটির প্রস্থ এখন দাঁড়িয়েছে 8 থেকে 10 ফুটে। অবৈধ দখল ও দূষণমুক্ত করা গেলে হারানো ঐতিহ্য ফিরে পেত খালটি, এমনটাই মনে করছেন সচেতন মহল। রামগঞ্জ পৌর এলাকা থেকে মাঝারুল্লাহ টিপু। ব্রাহ্মণবাড়িয়ার অভ্যন্তরীণ রুটে চলাচল করছে ফিটনেসবিহীন শতাধিক লোকাল বাস। এসব বাসের কারণে প্রায় দুর্ঘটনা ঘটলেও নির্বিকার প্রশাসন। মালিক পক্ষের দাবি তাদের বাসে কোনো সমস্যা নেই বলে স্বাভাবিকভাবে চলাচল করছে। আর জেলা প্রশাসক ও বিআরটিএ বলছে এসব বাসের বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ঢাকা সিলেট ও চট্টগ্রাম সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে চলছে হলুদ রঙের লোকাল বাস। দূর থেকে ভালো মনে হলেও এসব বাসের অবকাঠামো ভাঙ্গা, নেই সিগন্যাল বাতিও, হেডলাইট, লুকিং গ্লাস, এমনকি বাসের সামনের অংশের বড় গ্লাসে রয়েছে জোড়াতালি। এমন পরিস্থিতিতে ঘষা মাজা আর চকচকে রং মেখে রাস্তায় নামানো হচ্ছে ঝুঁকিপূর্ণ এসব বাস। এসব যানের জন্য প্রায় ঘটছে দুর্ঘটনা, এতে হতাহত হচ্ছেন অনেক যাত্রী ও পথচারী। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। লোকাল গাড়ির সবগুলোই কন্ডিশন খারাপ। 20 বছর আগে তারা ট্রিটমেন্ট, তারা তো প্রশাসনের পয়সা দিয়ে চালাইতেছে। সাধারণ পাবলিক এই গাড়িতে অনেক কষ্ট করে যায়। গাড়ির অবস্থা খারাপ, সিটগুলোর পরিবেশ ভালো না, এমনকি বেশিরভাগ মানুষ দাঁড়া যেতে হয়। তবে বাস মালিক পক্ষের দাবি তাদের যানবাহনে কোনো সমস্যা নেই বলে স্বাভাবিকভাবে চলাচল করছে। 4 ডিজিট গাড়ি আছে কিছু, এগুলা অনলাইন জটিলতার কারণে অনলাইন হচ্ছে না, সার্ভারে টাকা নিচ্ছে না, এই কারণে আমরা এগুলো ফিটনেস করতে পারতেছি না। আর আমার জানার মতে আমাদের যে লোকাল গাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ফিটনেস সকলগুলারই আছে। জেলা প্রশাসক ও বিআরটিএ বলছে এসব বাসের বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা সময় দেওয়া হচ্ছে, বাঁধে দেওয়া হচ্ছে, যদি এর মধ্যে না করেন তাহলে আমরা যেগুলো যে অকেজো ঘোষণার জন্য আমরা ডিসি মহোদয় স্যার যেভাবে নির্দেশনা দিবে সেভাবে আমরা কাজ করব। আমরা মোবাইল কোর্স করছি রেগুলার। এখন ব্যাপারটা হলো কি যে আপনার যে আসলে পরিমাণটা খুব বিশাল। আপনি একটা লোক যদি মোবাইল কোর্টে বের হয় দেখা যায় যে আপনার সারাদিন চলে যায়, জরিমানা হচ্ছে। আমরা তাদেরকে এটাও বলেছি যে এরকম না হয় তাহলে পরবর্তী আমরা আরও হাইডলাইনে যাবো আর কি। মালিক সমিতি ও বিআরটিএর তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া 176টি লোকাল বাস রয়েছে, যার মধ্যে 6টি রুটে ধারাবাহিকভাবে 114টি বাস নিয়মিত চলাচল করে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রতি বছরের মতো এবারও তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছে নীলফামারীর সৈয়দপুরে। ইমামবাড়া সংস্কার, পরিচ্ছন্নতা, সাজানো, পাইক সাজা ও তাজিয়া বানানো শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে শুরু হয়েছে নিশান চড়ানো ও নিয়াজ ফাতিহার কাজ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুরের ইমামবাড়াগুলোতে সাজ রব, পরিচ্ছন্নতা, নিশান উড়ানো, বর্ণিল সাজে সজ্জিত ও ভক্তদের পদচারণায় মুখরিত এখন কেন্দ্রগুলো। প্রতি বছর 9-10 মুহররম নানা আয়োজনের মধ্য দিয়ে আশুরার আনুষ্ঠানিকতা পালন করেন সৈয়দপুরের বাসিন্দারা। এ উপলক্ষে চলছে তাজিয়া মিছিলের প্রস্তুতি। এছাড়াও ইমামবাড়া সংস্কার, পরিচ্ছন্নতা, সাজানো, পাইক সাজা ও তাজিয়া বানানোর শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। 9 মুহররম রাত 12টার পর ইমামবাড়ায় তাজিয়া বসিয়ে গভীর রাত পর্যন্ত চলবে ঢোল বাজানো ও লাঠি খেলা। 10 মুহররম বিকেলে প্রতীকী
কারবালায় পাইকরা তাদের পরিধেয় বস্ত্র খুলে মান্যত শেষ করবেন। কারবালার যেগুলো হয়েছিল সেই হিসাবে এখানে হয় যে ওনাকে মনে করার স্মৃতির জন্য এখানে এইভাবে করে অনুষ্ঠান করি আমরা সবাই। আমার মা বাবারা মানতি মানছে এই জন্য আমরা পাইক বানছি। আমার বাবা সুস্থ হয়ে গেছে, আমি মন্ত্রী চাইছিলাম, মন্ত্রীটা পূরণ হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগে বছর আবারও পাইক বানবো। ছোটবেলা থেকে দেখতেছি আমার মুরব্বীরা করতে আসছে, আমাদেরকে দেখাচ্ছে এগুলো করার জন্য। এই তাজিয়াকে কেন্দ্র করে মৌলা হোসেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের বারগাতে সালাম এবং ওনাকে শ্রদ্ধা জানাই। অনুষ্ঠান সুষ্ঠু করতে প্রশাসনিক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। সৈয়দপুর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং কিছু কিছু সৈয়দপুরে আমাদের ভাইরা রয়েছেন, সবারই সহযোগিতায় আমরা এই কাজ বা এই উদ্যোগটা করে আসতেছে। সৈয়দপুরে মোট 39টি ইমামবাড়া রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বান্দরবানে জুম চাষের পাশাপাশি দিন দিন বাড়ছে রাঙ্গুয়াই আমের বাগান। পাহাড়ের মাটিও আবহাওয়া এই আম চাষের উপযোগী হওয়ায় ফলনও হচ্ছে ভালো। খেতে সুস্বাদু ও বাজারে চাহিদা থাকায় আম বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। বান্দরবান থেকে সোহেল কান্তিনাথের ক্যামেরায় এন.এ. জাকিরের রিপোর্ট। পার্বত্য জেলা বান্দরবান একসময় জুম চাষে নির্ভরতা থাকলেও বর্তমানে গড়ে উঠেছে নতুন নতুন আম বাগান। বিশেষ করে সম্প্রসারিত হচ্ছে রাঙ্গুয়াই আমের বাগান। জেলায় আমরুপালি, হাড়িভাঙা ও রূপালি সহ বিদেশি বিভিন্ন জাতের আম বাগান থাকলেও রাঙ্গুয়াই আমের বাগান সবচেয়ে বেশি। পাহাড়ের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন হয়েছে ভালো। আকারে বড়, খেতে সুস্বাদু ও দাম কম হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক। প্রতি কেজি আম বাজারে বিক্রি হয় 30 থেকে 40 টাকায়। লাভজনক হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকারি ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে রাঙ্গুয়াই আম। রাঙ্গুয়াই আম 5 মাইল 6 মাইল সিম্বুক 12 মাইল জায়গার মধ্যে ভালো হয় ফল। বেশিরভাগ আচার এবং জুস তৈরি করা হয়। 5 একর আমরা মোটামুটি 1 বছর খানা তো পাইছি। আমটা এত বেশি হয় এখানে বলা বাইরে, এই আমটা বান্দরবান ছাড়া কোথাও হয় না। তবে আমরা পাইকারি খুচরা বিভিন্ন জায়গায় ছড়াই। এদিকে সঠিক পরিচর্যার মাধ্যমে পাহাড়ে রাঙ্গুয়াই আমের বাগান আরো বাড়বে বলে জানায় কৃষি বিভাগ। বাগান যখন লিজ দিয়ে দেওয়া হয় তখন কিন্তু বাগানের তেমন একটা পরিচর্যা যারা কিনে নেয় বাগানটা তারা কিন্তু পরিচর্যাটা করে না। বাগানগুলোর পরিচর্যা করতে হবে এবং লিজ দিয়ে একেবারে 5 বছরের জন্য বিক্রি করে দেওয়াটা এটা ঠিক হবে না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি সহ বিভিন্ন এলাকায় 7,167 হেক্টর জমিতে রাঙ্গুয়াই আমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 35,000 মেট্রিক টন। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন মনির হোসাইন। ধন্যবাদ রাব্বি আপনাকে। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। সিংহে ছাত্র শিবিরের সাবেক নেতা কর্মীদের নিয়ে প্রীতি মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে মহানগর জামাতে ইসলামী। এতে অংশ নেন ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলার 4 শতাধিক শিবিরের সাবেক নেতাকর্মী। তারা স্মৃতিচারণমূলক বক্তব্যে ফিরে যান পুরনো দিনগুলোতে, তুলে ধরেন সংগঠনে যুক্ত থাকার অভিজ্ঞতা ও শিক্ষা। অনেকে স্মরণ করেন কঠিন সময়ের কথাও। মহানগর জামাতের আমির কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। আলোচনা শেষে জুলাই অভ্যুত্থান অবলম্বনে নাটিকা ও ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় প্রীতি মিলনী। আসলে এটা পাকিস্তানের উপরে হামলা। ধন্যবাদ সুলতান মোহাম্মদ মুস্তাকিম ভাইকে। চিন্তক আহমদ সফার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে আলোচনা সভার আয়োজন করে আহমদ সফা রাষ্ট্রসভা। আলোচকরা বলেন, বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবিক সংকটে আহমদ সফার চিন্তা সবসময় দিক নির্দেশনা দিয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক জটিলতাও আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছেন তিনি। প্রধান আলোচক অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, আহমদ সফা মনে করতেন মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই। দেশের বর্তমান সংকট উত্তরণে এবং আহমদ সফাকে জানতে তার লেখা পাঠ করা জরুরি।
খবর। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক জবাব দিয়েছে হামাস। এই আলোচনার মধ্যেই উপত্যকায় একদিনে নিহত হয়েছেন অন্তত 41 জন। ত্রাণের লাইনে ক্ষুধার্তদের ওপর নির্বিচারে গুলি অব্যাহত রেখেছে ইসরায়েল। রক্তাক্ত হয়েছে হাসপাতাল ও স্কুল। গাজার 85% এলাকাকে সামরিক অঞ্চল ঘোষণা নেতানিয়াহু বাহিনীর। গাজা জুড়ে এখনও অব্যাহত ইসরায়েলি বর্বরতা। গাজা সিটির আল সাবরা গার্লস স্কুল ও আল হুরিয়া স্কুলে ড্রোন হামলায় প্রাণ গেছে কয়েকজনের। খান ইউনিস, জাবালিয়াতেও প্রাণ গেছে অনেকের। রাফায় গুলিবিদ্ধ হয়েছেন ICRC ফিল্ড হাসপাতালের স্বাস্থ্যকর্মী। রেড ক্রস বলছে এ ধরনের ঘটনা গাজার প্রতিদিনের বাস্তবতা। জাতিসংঘ জানায় গাজার 85% এলাকাকে সামরিক অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েল। শুধু মার্চের পরই নতুন করে গৃহহীন হয়েছেন 7,14,000 মানুষ। 4 মাস ধরে এক ফোঁটা জ্বালানিও প্রবেশ করেনি গাজায়। কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। নাসের হাসপাতাল এখন এক বিশাল ট্রমা ওয়ার্ডে রূপ নিয়েছে। ত্রাণ বিতরণ কেন্দ্রেও মিলছে না নিরাপত্তা। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্র ও কনভয়ের আশপাশে নিহতের সংখ্যা অন্তত 613। তাদের বেশিরভাগই শিশু ও তরুণ। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে ইতিবাচক জবাব দিয়েছে হামাস। শুক্রবার টেলিগ্রাম পোস্টে গোষ্ঠীটি জানায় আলোচনায় অংশ নিতে রাজি তারা। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী 10 জন জীবিত ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ফিরিয়ে দেয়া হবে 18টি মরদেহ এবং কিছু ফিলিস্তিনি বন্দী। প্রস্তাবিত 60 দিনের অস্ত্রবিরতিতে ধাপে ধাপে ফিরবে খাদ্য, ত্রাণ ও চিকিৎসা সেবা। তবে হামাস চাইছে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা। এদিকে এই গণহত্যার বিরুদ্ধে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় জড়ো হন হাজারো মানুষ। গাজার সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভকারীরা ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে এবার অধিকৃত পশ্চিম তীরের সম্পূর্ণ এলাকাকে দখলে নেয়ার উদ্যোগ নিয়েছে ইসরায়েল। চলতি মাসেই দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মন্ত্রিসভার সদস্যরা। এরই মধ্যে পশ্চিম তীরের ফিলিস্তিনি শহরগুলোতে বসানো হয়েছে লোহার প্রাচীর ও সেনা চৌকি। আন্তর্জাতিক মহল ইসরায়েলের এসব পদক্ষেপকে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হিসেবে দেখছে। গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার ইসরায়েলের নজর অধিকৃত পশ্চিম তীরে। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মন্ত্রিসভার সদস্যরা পুরো পশ্চিম তীরকে স্থায়ীভাবে দখলে নিতে চাচ্ছে। চলতি মাসের মধ্যেই তারা এই অঞ্চলকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে পার্লামেন্টে। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের অনেক এলাকা এখন খোলা কারাগারে পরিণত হয়েছে। সিনজিল শহরের চারপাশে গড়ে তোলা 5 মিটার উঁচু লোহার বেড়া, পথঘাট বন্ধ করে দেওয়া ও প্রবেশদ্বারে সেনা পাহারার কারণে স্বাভাবিক জীবনযাত্রা হয়ে পড়েছে কঠিন। এই অবরোধের কারণে স্থানীয়দের রোজগার ও চলাফেরার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিরাপত্তার স্বার্থে এসব প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তবে বাস্তবে এসব পদক্ষেপে ফিলিস্তিনিদের উপর চাপ আরও বাড়ছে। পশ্চিম তীরে প্রায় 30 লাখ ফিলিস্তিনি বাস করেন, যাদের অনেকেই প্রতিনিয়ত বাধার মুখে পড়ছেন। সীমান্তে বেড়া, চেকপোস্ট আর চলাফেরার কড়াকড়িতে পশ্চিম তীরের অনেক গ্রাম ও শহর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দেন। জানান গাজায় 60 দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। এই ঘোষণার পর আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে যাওয়ার কথা জানান নেতানিয়াহু। বৈঠকে হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু বৈঠকের আগে পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করার দাবিকে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভবিষ্যতে ইরানে হামলা হলে প্রতিক্রিয়া এতটাই বিধ্বংসী হবে যে তা যুক্তরাষ্ট্র ঠেকাতে পারবে না। এ হুঁশিয়ারি দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, সর্বোচ্চ নেতা খামেনির নির্দেশনায় ইরানের প্রতিরক্ষা বাহিনী পূর্ণাঙ্গ প্রতিশোধের পরিকল্পনা প্রস্তুত রেখেছে। ইরানি প্রেসিডেন্ট বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই ইসরায়েলকে চরম বার্তা দেওয়া হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে পুনরায় যুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টার বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। 12 দিনের যুদ্ধ শেষ হলেও কূটনীতির ময়দানে একে অপরকে ঘায়েলে ব্যস্ত ইরান ইসরায়েল।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজারবাইজানে অনুষ্ঠিত 17তম ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। জানান 12 দিনের হামলায় ইরানের সামরিক ঘাঁটি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাধারণ নাগরিক এবং আন্তর্জাতিক নজরদারিতে থাকা পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। জবাবে ইসরায়েলের গভীরে অর্থনৈতিক ও সামরিক অবকাঠামোতে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তেহরানের সামরিক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ইসরায়েল আবার হামলা চালালে প্রতিক্রিয়া এতটাই ব্যাপক ও ভয়াবহ হবে যে যুক্তরাষ্ট্রের পক্ষেও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে রক্ষা করা সম্ভব হবে না। তিনি জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় ইরানের প্রতিরক্ষা বাহিনী পূর্ণাঙ্গ প্রতিশোধ পরিকল্পনা প্রস্তুত রেখেছে, যদিও তা বাস্তবায়নের প্রয়োজন এখনও আসেনি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানায়, তেহরান থেকে তাদের পর্যবেক্ষক দল ফিরিয়ে নেওয়া হয়েছে, কারণ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন না পাওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। ইরান বলছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসনে উৎসাহ দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তার প্রবেশ নিষিদ্ধের বিষয়টিও বিবেচনাধীন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মস্কোতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধবাদী চক্র এখনও সক্রিয়। তিনি বলেন, 12 দিনের সংঘর্ষে ইরানের পাল্টা প্রতিরোধে ইসরায়েল অস্ত্রবিরতিতে বাধ্য হলেও কিছু ইসরায়েলি কর্মকর্তা এখনও যুদ্ধের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। লাভরভ আরও বলেন, মস্কো বিশ্বাস করে এই যুদ্ধের অবসান হয়েছে, তবে নতুন উত্তেজনার ইঙ্গিত স্পষ্ট এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তা প্রতিহত করা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে সবচেয়ে আলোচিত আইনটিতে সই করেছেন। 4 জুলাই স্বাধীনতা দিবসে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বিতর্কিত কর ও ব্যয় ছাঁটাই বিল বিগ বিউটিফুল আইনে পরিণত করেন তিনি। রিপাবলিকানদের নিয়ন্ত্রিত কংগ্রেসে 218-214 ভোটে পাশ হওয়া এই বিল ট্রাম্পের অভিবাসন অভিযান তহবিল সরবরাহ করবে। একই সঙ্গে 2017 সালের কর ছাড় স্থায়ী করবে এবং লক্ষ লক্ষ মার্কিনীকে স্বাস্থ্য বীমা থেকে বঞ্চিত করবে বলে আশঙ্কা করছেন। হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে ছিল স্টেলথ বোমারু ও ফাইটার জেটের প্রদর্শনী, যা সম্প্রতি ইরানে পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেয়। বিশাল এই আইনি প্যাকেজকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সমর্থকরা অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে দেখছেন, যদিও নিরপেক্ষ বিশ্লেষণ বলছে এতে যুক্তরাষ্ট্রের ঋণ বাড়বে আরও $3 ট্রিলিয়ন। দালাই লামার উত্তরসূরি নির্বাচন নিয়ে উত্তেজনা বাড়ছে চীন ভারত সম্পর্কে। তিব্বতের আধ্যাত্মিক নেতার উত্তরসূরি তিনিই ঠিক করবেন। ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর এমন মন্তব্যে ক্ষুব্ধ চীন। তিব্বত ইস্যুতে হস্তক্ষেপ না করতে নয়াদিল্লিকে সতর্ক করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তিব্বত নিয়ে হস্তক্ষেপ করলে ক্ষতিগ্রস্ত হবে দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারতের মাটিতে গত ৬৬ বছর ধরে বসবাস করছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তার ভবিষ্যৎ নির্ধারণেই আজ নতুন করে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে ভারত ও চীনের মধ্যে। সম্প্রতি দালাই লামা জানান, তার উত্তরসূরি নির্ধারণ করবেন তার ব্যক্তিগত দপ্তর গঠিত গাদেন ফোদ্রাং ট্রাস্ট। তিব্বতের আধ্যাত্মিক নেতার এমন সিদ্ধান্তের বিষয়ে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, দালাই লামা নিজেই তার উত্তরসূরি ঠিক করবেন, এ নিয়ে অন্য কারো কিছুই বলার নেই। তবে তার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং সতর্ক করে বলেন, ভারত যেন তিব্বত ইস্যুতে হস্তক্ষেপ করা বন্ধ করে। দালাই লামাকে একজন বিচ্ছিন্নতাবাদী বলেও উল্লেখ করেন নিং। বলেন, তার উত্তরসূরি নির্ধারণে চীনা আইন, ঐতিহাসিক রীতিনীতি এবং সরকারের অনুমোদন অপরিহার্য। দালাই লামা ও পাঞ্চেন লামার পুনর্জন্ম প্রথা চীনের কঠোর ধর্মীয় প্রক্রিয়া ও ঐতিহ্যের আওতায় পড়ে। 14তম দালাই লামার ক্ষেত্রেও এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল বলেও দাবি করে বেইজিং। সীমান্ত সংঘাত পরবর্তী দীর্ঘ 4 বছরের কূটনৈতিক অচলাবস্থার পর সম্প্রতি চীনের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে চেষ্টা করছে ভারত। কাজানে ব্রিক্স সম্মেলনে মোদিশি সাক্ষাৎ ও কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালুর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু দালাই লামা প্রসঙ্গে ভারতের অবস্থান সেই প্রক্রিয়ায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান,
সময় রাশিয়ায় একযোগে দেখা দিয়েছে নজিরবিহীন ঝড় বন্যা। টেক্সাসের কারফিল শহরে ভয়াবহ বন্যায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিহত হয়েছেন অন্তত 13 জন। চীনের গানসু ও ইউনান প্রদেশে ভূমিধসে লন্ডভন্ড যোগাযোগ ব্যবস্থা। আর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় আঘাত হেনেছে। চারিদিকে পানি আর পানি। বিপদসীমা অতিক্রম করেছে গুয়াডালুপে নদী। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। নদীর তীরবর্তী ঘরবাড়ি বিধ্বস্ত, সড়কপথ বিচ্ছিন্ন এবং বহু গাড়ি ভেসে গেছে। পরিস্থিতিকে প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করে বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়া সংস্থা জানায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে নদীটির পানি। স্থানীয় শেরিফ কার্যালয় জানায় বন্যায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, তবে সংখ্যা এখনো নিশ্চিত নয়। কারভিলের কর্তৃপক্ষ নদীর 100 গজের মধ্যে বসবাসকারীদের অবিলম্বে সরে যেতে বলেছে। একই দিন চীনের গাংসু ও ইউনান প্রদেশে টানা বৃষ্টিপাতে ভয়াবহ ভূমিধস ও বন্যার ঘটনা ঘটেছে। ইউনানে 70 মিলিমিটার এবং গানসুর লংনান ও তিয়ানশুই এলাকায় 268 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। লংনান শহরে একটি গাড়ি প্রবল স্রোতে ভেসে যাওয়ায় ভিডিও ছড়িয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে অন্তত 11টি সড়ক। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শতাব্দীর ভয়াবহতম ঝড়ে আহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি ও বাড়িঘর। নেবা নদীর পানি 1.8 মিটার বেড়ে যাওয়ায় চালু করা হয় বন্যা প্রতিরোধ ব্যবস্থা। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 90 কিলোমিটার। উপড়ে গেছে শতাধিক গাছ। বন্ধ করে দেওয়া হয় পার্ক, জাদুঘর সহ সব ধরনের জনসমাগমস্থল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউরোপের বেশিরভাগ দেশে যখন গরমে ত্রাহি অবস্থা, তখন ফিনল্যান্ডে ভিন্ন চিত্র। উত্তর প্রান্তের দেশটিতে গ্রীষ্মকালে স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করছে। হাজার হ্রদের দেশ হিসেবে আখ্যায়িত রাষ্ট্রটির প্রায় 75% অর্থাৎ 3/4 রয়েছে বনভূমি। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মথুর রিপোর্ট। শান্ত হ্রদ, সবুজ বন আর মাঝে মধ্যে একটুখানি বৃষ্টি। ফিনল্যান্ডে গ্রীষ্মকালের এমন দৃশ্য খুবই স্বাভাবিক। ইউরোপ জুড়ে যখন রেকর্ড গরমে ভুগছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের দেশগুলো, তখন তুলনামূলক স্বস্তিদায়ক আবহাওয়া ফিনল্যান্ডে। যদিও জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণতা বেড়েছে কিছুটা। রাজধানী হেলসিঙ্কিতে গড়ে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে তাপমাত্রা। দেশের উত্তরাঞ্চল অর্থাৎ লাপল্যান্ডে আরও কিছুটা কম। ফিনল্যান্ডে হ্রদ আছে 1,87,000-এরও বেশি। এই হ্রদগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং স্থানীয় জলবায়ুর ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির প্রায় 75% অঞ্চল বনভূমিতে ঢাকা। বনায়ন ও বিশাল জলরাশির কারণে গ্রীষ্মকালেও এখানে শীতল বাতাস বহমান। ভালো আবহাওয়া থাকায় এই সময়টা বাসার বাইরে থাকতেই বেশি পছন্দ করি। ফিনল্যান্ডে বড় ধরনের হিট ওয়েভ খুব কমই দেখা যায়। উত্তরে অবস্থান, হ্রদ ও বনাঞ্চল মিলে তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রিত থাকে। পর্যাপ্ত গাছ আর বহমান হ্রদ একটা দেশকে বৈশ্বিক জলবায়ু মোকাবেলায় অনেকটাই স্বাভাবিক ও স্বস্তিতে রেখেছে, যা দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশের জন্য। ফিনল্যান্ডের মতো যদি বাংলাদেশে আমাদের কিছু প্রজেক্ট চালু হয় যে বনায়ন নিয়ে, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুখকর পরিবেশ বয়ে আনতে পারবে এবং খুবই উপভোগ্য একটা নগরীতে পরিণত হবে। অনেকেই মনে করেন ফিনল্যান্ডের গ্রীষ্মকাল বসন্তেরই এক রূপান্তর। অনেক ইউরোপীয় দেশ যখন তাপদাহের মধ্যে, ফিনল্যান্ড তখন হয়ে ওঠে প্রশান্তির ঠিকানা। তবে এ কালের ব্যাপ্তি মাত্র 3 থেকে 4 মাস। একটা দেশে 1,87,000-এরও বেশি হ্রদ অর্থাৎ লেক রয়েছে। এছাড়া দেশটির মোট আয়তনের 75%-এরও বেশি গাছপালা অর্থাৎ বনায়ন। এই দেশটিতে শুধুমাত্র গাছপালা এবং হ্রদের কারণেই বৈশ্বিক যে উষ্ণতা দেখা দিয়েছে, তার মধ্যেও স্বস্তিতে রেখেছে নাগরিকদের। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। 3000 বছর আগের হারিয়ে যাওয়া এক শহরের অস্তিত্ব মিলেছে পেরুতে। গবেষকরা বলছেন পেনিকো নামের এই শহর কারাল সভ্যতার উত্তরসূরি, যার বিকাশ হয়েছিল খ্রিস্টপূর্ব 1800 সালেরও আগে। শহরটিতে এমন এক কৌশলগত স্থানে গড়ে উঠেছিল যেখান থেকে উপকূল, পাহাড় ও জঙ্গল ঘেরা অঞ্চলগুলোর সঙ্গে বাণিজ্য করা সম্ভব হতো।
পেনিকো নামের এই শহর কারাল সভ্যতার উত্তরসূরি, যার বিকাশ হয়েছিল খ্রিস্টপূর্ব 1800 সালেরও আগে। পেরুর ব্যারাঙ্কা প্রদেশে আবিষ্কৃত নতুন এই শহরের নাম পেনিকো। সমুদ্রপৃষ্ঠ থেকে 600 মিটার উঁচুতে অবস্থিত শহরটির কেন্দ্রে রয়েছে একটি বৃত্তাকার পূজামণ্ডপ। 2023 সালের ডিসেম্বরে ড্রোন ফুটেজে ধরা পড়ে শহরের নিদর্শন, যা গবেষকরা প্রকাশ করেন জুলাইয়ে। পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ববিদরা বলছেন, খ্রিস্টপূর্ব 1800 সাল থেকে তারও আগে পর্যন্ত শহরটিতে মানুষের বসবাস ছিল। ঐতিহাসিকভাবে যাকে ইউরোপীয় কাঠামোয় প্রাক মৃৎপাত্র যুগ বলে অবজ্ঞার চোখে দেখা হতো, সেই সময় এখানে ছিল এক উন্নত নগর সভ্যতা। সংস্কৃতি মন্ত্রণালয়ের গবেষণা পরিচালক রুথ শ্যাডি জানান, শহরটি এমন এক কৌশলগত স্থানে গড়ে উঠেছিল যেখান থেকে উপকূল, পাহাড় ও জঙ্গল ঘেরা অঞ্চলগুলোর সঙ্গে বাণিজ্য করা সম্ভব হতো। শহরে পাওয়া গেছে সামুদ্রিক মাছ, পাহাড়ি শস্য ও জঙ্গল থেকে আনা খাদ্য সামগ্রীর অস্তিত্ব। প্রত্নতত্ত্ব গবেষকরা বলছেন, এই আবিষ্কার কেবল একটি শহরের খোঁজ নয়, বরং আন্দিজ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসেও বিক্রি কমেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 26% কমেছে শেয়ার দামও। বিশ্লেষকদের ধারণা, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্কের রাজনৈতিক অবস্থানের কারণেই বিক্রি কমেছে টেসলার। চলতি বছরের এপ্রিল থেকে জুন এই 4 মাসে গেল বছরের একই সময়ের তুলনায় 13.5% বিক্রি কমেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার। এ নিয়ে টানা 2 প্রান্তিক বিক্রির পতন দেখল প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বছরের দ্বিতীয় প্রান্তিকে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি 3,84,122টি গাড়ি সরবরাহ করেছে, যেখানে আগের বছরে এই সংখ্যাটি ছিল 4,43,956। কমেছে শেয়ারের দামও। এতে প্রতিষ্ঠানটির বাজার মূল্য নেমে গেছে $1 লাখ কোটি নিচে। এদিকে চীনা গাড়ি নির্মাতারা নতুন ও আরো সাশ্রয়ী মডেল বাজারে ছাড়ায় টেসলার প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। একই সঙ্গে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বর্তমানে রাজনৈতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়ায় প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও বিক্রিতে প্রভাব পড়ছে বলে মত বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ। ভুয়া তথ্য ও প্রতারণা রোধে প্রবাসী সাংবাদিকদের করণীয় নিয়ে শুক্রবার দুপুরে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন প্রবাসীরা। এসব প্রতারণা প্রতিরোধে সত্য ও যাচাই করা সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন তারা। ভিসা জালিয়াতি, ফ্রি ইকামা, আবাসনের ঠিকানা পরিবর্তন, ইউরোপ প্রেরণ, কুয়েতের বিভিন্ন আইন কানুন সম্পর্কে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা বৃদ্ধির জন্য বেশি করে সংবাদ প্রচারের কথা তুলে ধরেন। প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে প্রবাসীদেরই ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে বলে উল্লেখ করেন বক্তারা। উনি আমাদের মধ্যে নাই, আল্লাহ তাদের মাগফিরাত কামনা করি। আজাব আপনি ক্ষমা করে দিন আল্লাহ, তাদের পরিবারকে সুস্থ। বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী সমাজের উন্নয়ন এবং বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে এই বিশেষ মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে রাজধানীর প্যালেস হোটেলের হল রুমে অনুষ্ঠিত এই আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন। আলোচনায় বক্তারা প্রবাসী অদক্ষ শ্রমিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন প্রবাসীরা। দাঁড়ানোর স্বপ্ন নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ 50 পেলেও দলকে জয় উপহার দিতে না পারায় আক্ষেপ ঝরল বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিমের কণ্ঠে। প্রধান কোচ দলের সঙ্গে না থাকলেও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে গেছেন। হাসারাঙ্গাকে নিয়েও করেছে এই ম্যাচে সতর্ক থাকতে চায় বাংলাদেশ বলেও।
জানান তানজিদ। দারুণ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে অতি আত্মবিশ্বাসী হতে চায় না লঙ্কানরা, জানিয়েছেন প্রধান কোচ সনাথ জয়সুরিয়া। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। শান্তকে হৃদয়ের চ্যালেঞ্জ, ব্যাটিংয়ে নয় বরং বল হাতে। দুই ব্যাটার এদিন হয়ে গেলেন পুরো দস্তুর বোলার। তাদের এই মধুর খুনসুটি আশাবাদী করবে ভক্তদের, কারণ ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটা যত ভালো হবে লাভটা যে হবে বাংলাদেশেরই। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনে মনোযোগী বাংলাদেশ দল। তবে স্কোয়াডের প্রায় সব ক্রিকেটার আসলেও এদিন বিশ্রামে ছিলেন লিটন দাস। নতুন পজিশনে মানিয়ে নিতে নিশ্চয়ই সময় লাগবে ডানহাতি ব্যাটারের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পাওয়া লিটন দলে ফিরে রান না পাওয়ায় আছেন চাপের মধ্যে। আরও স্বস্তির ব্যাপার ঋষাদের পূর্ণ সুস্থতা। এদিন দলের সঙ্গে করেছেন অনুশীলন, তবে অতিরিক্ত গরম বলেই বোলিংটা খুব বেশি সময় করলেন না। আগের ম্যাচের ভুল নিয়ে নানা কথা, তবে টাইগার ব্যাটার তানজিদ তামিম নিজেকেই দুষছেন ম্যাচটা শেষ করতে না পারায়। এই শিক্ষা নিয়ে লঙ্কা বদে মাঠে নামতে চায় বাংলাদেশ। আমরা অনেক ভালো একটা পার্টনারশিপ দিচ্ছিলাম, আমি আর শান্ত ভাই অনেক ভালো ক্যাচ ধরছে, ভালো একটা রান করছে ওরা। তো আমার কাছে মনে হয় এটা অনেক টার্নিং পয়েন্ট, কারণ ওখান থেকে যদি আমরা একটা ছোট 30 কিংবা 40 রানের পার্টনারশিপ আরও অ্যাড করতে পারতাম, দুইজন গেমটা অনেক ভালো আরও বেশি ইজি হয়ে যেত। একদিনের বিশ্রামেও যেন টাইগারদের এমন হার কোনোভাবে ভুলতে পারছেন না। তাই তো ঘুরে ফিরে আসলো প্রথম ম্যাচের পারফরমেন্সের কথা। প্রেমাদাসার উইকেট কিছুটা মিরপুরের মতো। চরিত্র বদলালে নতুন ব্যাটারদের জন্য খেলাটা কঠিন। টাইগারদের হেড কোচ ডাক্তার দেখাতে গেছেন ইংল্যান্ডে, যাওয়ার আগে দিয়ে গেছেন বার্তা, সিরিজে টিকে থাকতে লড়াইটা করতে চান টাইগাররা। আমাদের একটা লম্বা ডিসকাশন হয়েছে লাস্ট ম্যাচের ব্যাপারে, তো কোচে সেখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে। যেহেতু 3 ম্যাচের সিরিজ, 1 ম্যাচ শেষ হয়েছে, সামনেরও 2 ম্যাচ আছে। আমরা 2 ম্যাচে চিন্তা করতেছি না, কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে টিকে থাকতে হইলে। তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে। লঙ্কানরা আত্মবিশ্বাসী, তারপরও সতর্ক। বাংলাদেশ যেখানে একদিন বিশ্রামে কাটিয়েছে, সেদিনও অনুশীলন করেছে স্বাগতিকরা। অধিনায়ক আসালাঙ্কার শতক বার্তা দেয় ব্যাটিংয়ের গভীরতা। হেড কোচ সনাথ জয়সুরিয়া মাটিতেই পা রাখছেন। একটা রান আউট এবং একটা দারুণ ক্যাচ ম্যাচটাকে আমাদের করে দিয়েছে। বোলিং ভালো করেছে বাংলাদেশ, এমনকি 15 ওভার পর্যন্ত ব্যাটিংটাও ছিল দুর্দান্ত। জয় পেয়েছি ঠিক আছে, তবে অতি আত্মবিশ্বাস হওয়ার কিছু নেই। প্রতিপক্ষ যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। দ্বিতীয় ওয়ানডেতে সিরিজে টিকে থাকার মিশন টাইগারদের সামনে। লঙ্কান সিংহকে বাগে আনতে পারবে কি টাইগাররা? তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের একাদশে আসতে যাচ্ছে 2 পরিবর্তন। ইনজুরি প্রবণতার কারণে বিশ্রাম দেয়া হতে পারে তাসকিনকে। লেগ স্পিনারদের কার্যকারিতা বিবেচনায় তানভীর ইসলামকে বসিয়ে একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। এদিন পুরো বিশ্রামে ছিলেন লিটন দাস। উইকেট কিপিং অনুশীলন করেছেন জাকির আলী। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের সম্ভাব্য একাদশ বিশ্লেষণ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে সে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও খুব বেশি ব্যাটিং লাইন আপে পরিবর্তন আসছে না, অনেকটা ধারণা করাই যাচ্ছে। যেমনটা দেখেছি আজকের অনুশীলনটা, যারা আসলে আগের ম্যাচের একাদশে ছিলেন তারা পুরোদমে অনুশীলন করেছেন। তবে একটা জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে লিটন দাস, যিনি 4 নম্বর পজিশনে খেলেছেন আগের ম্যাচে, তিনি ছিলেন না আজকের অনুশীলনে। পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি যেই রানের মধ্যে নেই ওয়ানডে সংস্করণে, সেই চাপ থেকে আসলে নিস্তার পাওয়ার জন্য তাকে একটা বিশ্রাম দেওয়া হয়েছে। তবে আরও একটা বিষয় চোখে পড়েছে, সেটা হচ্ছে জাকের আলী অনিক, যিনি কিনা প্রথম ওয়ানডেতে থাকলেও 50 পেয়েছেন, উইকেট কিপিংটা করেননি। আজকে ফিল্ডিং কোচের সঙ্গে লম্বা সময় তিনি উইকেট কিপিং অনুশীলন করেছেন। ধারণা করা যায় হয়তো বা লিটনকে ব্যাটিংটাতে বেশি মনোযোগ দেওয়ার জন্য উইকেট কিপিং হয়তো জাকের আলীকে দেওয়া হতে পারে। তাসকিনের কথা বলতে হয়, তাসকিন দুর্দান্ত বোলিং করেছেন, লাস্ট ম্যাচে 4 উইকেট নিয়েছেন। যেহেতু তিনি ইনজুরি প্রবণ, মাত্রই ফিরেছেন, 3 মাস পরে ম্যাচ খেলেছেন, সেক্ষেত্রে আজকে তিনি বোলিং ব্যাটিং কোনো ধরনের অনুশীলনই করেননি, জিম সেশন কাটিয়েছেন। হেড কোচ নেই দলের সঙ্গে, তিনি ডাক্তার দেখাতে ইউকেতে গেছেন। হাসান মাহমুদ হয়তো একাদশে ঢুকতে পারে তাসকিনের পরিবর্তে। হাসান মাহমুদকে আমরা দেখেছি 7 থেকে 8 ওভার পর্যন্ত তিনি বোলিং করেছেন নেটে, পাশাপাশি এরপর ব্যাটিংটাও করেছেন বেশ খানিকটা সময় ধরে। রিশাদ, তিনি ফিট হয়ে ফিরেছেন, তার জায়গাটা আসলে কোথায় হবে? প্রথম ম্যাচে তানভীর ইসলামের অভিষেক হয়েছে, যেহেতু রিশাদ অসুস্থ ছিলেন। রিশাদ ফিরেছেন, বোলিং করেছেন, খুব বেশি গরম হওয়ার কারণে লম্বা সময় বোলিং করা থেকে একটু বিরত ছিলেন। রিশাদ যদি আসলে একাদশে ঢুকতে হয়, সেক্ষেত্রে তানভীরের কপাল পড়তে
করতে পারে। আমরা দেখেছি প্রথম ম্যাচে হাসারাঙ্গা যেভাবে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে লেগ স্পিনাররা বড় একটা ভূমিকা পালন করবে এই উইকেটে, যে কারণে রিশাদের ইনক্লুশনটা অনেকটা অবধারিত বলতে হয়। একাদশটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলি, তানজিদ তামিম ওপেনিংয়ের সঙ্গী, পারভেজ ইমন ওয়ান ডাউনে, নাজমুল হোসেন শান্ত রয়েছেন 4 নম্বর পজিশনে, বিশ্রাম দিলেও লিটনের দিকে আসলে পাল্লাটা ভারী থাকবে দলে থাকার বিষয়ে। 5 নম্বর পজিশনে তাওহিদ হৃদয়কে আমরা দেখেছি এর আগের ম্যাচে, সেক্ষেত্রে এই ম্যাচেও তাকেই হয়তোবা দেখা যাবে। পাশাপাশি 6 নম্বর পজিশনে বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি গেল ম্যাচেও খেলেছেন, এই ম্যাচেও হয়তোবা তাকে এই পজিশনে দেখা যাবে। 7 নম্বর পজিশনে জাকের আলী অনেক রয়েছেন, তানভীরের জায়গায় রিশাদ ঢুকলে 8 নম্বরে ব্যাট করবেন। তাছাড়া তানজিম সাকিব রয়েছেন এবং কি 2 পেসারের কথা যদি বলি, তাসকিন না খেললে সেক্ষেত্রে হাসান মাহমুদ এবং কি মুস্তাফিজুর রহমান। দলে যদি পরিবর্তনটা দেখি সেক্ষেত্রে হয়তো বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিনকে, সেই জায়গায় যুক্ত হবেন হাসান মাহমুদ। আর লিটন দাসকে নির্ভর রাখতে উইকেটের কিপিং গ্লাভসটা হয়তো জাকিরকে দেয়া হতে পারে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। নাজমুল হোসেন শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া কিংবা হুট করে শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়া, এমন ঘটনার প্রভাব পড়েছে মাঠের পারফরমেন্সে। সিরিজ চলাকালীন নয়, বরং দেশে ফেরার পরে সব সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মনে করেন বিসিবি পরিচালক আকরাম খান। সাবেক এই অধিনায়কের মতে 2030 ওয়ানডে বিশ্বকাপের মতো না হলেও দলের মাঝে এখনও অস্থিরতা রয়েছে। অধিনায়ক হিসেবে শান্তর আরও সময় পাওয়া উচিত ছিল বলেও মনে করেন আকরাম। বিতর্কিত কিন্তু আমাদেরকে ছাড়ে না, মানে কি বাংলাদেশ ক্রিকেটকে খেলার চেয়ে খেলার বাইরের ইস্যুগুলো নিয়ে বেশি আমরা আলাপ আলোচনা করছি। এইগুলা কিন্তু থামছে না, কেউ স্যাক্রিফাইস করে না, কেউ এক্সপেক্ট করে না, সত্যি কথা যেটা। নাজমুল হোসেন শান্ত কেন হঠাৎ করে টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিলেন, এ প্রশ্নের সদুত্তর নেই কারো কাছে। তবে যতটুকু জানা গেছে, ওয়ানডে দলের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ায় অপমানিত বোধ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে খোদ বোর্ড কর্তাদের মনেই। বাংলাদেশের 90% লোকরা কিন্তু টিমের পারফরমেন্স হবে ক্যাপ্টেন্সি মূল্যায়ন করছে, বাট ওটা কিন্তু কোনোদিন হওয়া উচিত না। বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন টিম খারাপ করলে ক্যাপ্টেনকে বাদ দিয়ে দিচ্ছে, টিম ভালো করলে আপনার ক্যাপ্টেন্সি খারাপ করতেছে তাও কিন্তু ক্যাপ্টেনের মেয়াদটা আমরা বাড়িয়ে দিই। তো এই জিনিসটা হওয়া উচিত না, আপনার ক্যাপ্টেনকে তো সুযোগ দিতে হবে। এত তাড়াতাড়ি আপনি ক্যাপ্টেনও বানানো উচিত না এবং এত তাড়াতাড়ি ওর থেকে ক্যাপ্টেন্সি নেওয়া উচিত না। তো শান্ত কিন্তু এখন মনে করেন, আমি মনে করি যে ক্যারিয়ার তো ওর এখন শুরুর দিকে, ওর এখন অনেক বছর আছে যে ক্রিকেট দেওয়ার। সো এই আর্লি স্টেজেই মনে করেন যে আপনার ক্যাপ্টেন হয়ে গেল আবার বাদ দিয়ে দিল তো বা সরে গেল, তো সেটা কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি এটা কোনো সময় একটা প্লেয়ারের জন্য ভালো না। 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকেই মাঠের বাইরের সব কাণ্ডে রীতিমতো রঙ্গমঞ্চ হয়ে উঠেছে দেশের ক্রিকেট আঙ্গন। কে কখন কোন দায়িত্ব পাচ্ছেন, কে সরে দাঁড়াচ্ছেন, কাকে বাদ দেওয়া হচ্ছে, এসব মনে রাখাই কঠিন হয়ে যাচ্ছে। সব মিলিয়ে টালমাটাল অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে যে বোর্ড হিমশিম খাচ্ছে তা বিভিন্ন সময় কৌশলে অস্বীকার করলেও এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিতর্কিত কিন্তু আমাদেরকে ছাড়ে না, মানে কি বাংলাদেশ ক্রিকেটকে সবচেয়ে বিগেস্ট প্রবলেম হচ্ছে সেটা। আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেন একটা বিরাট হলো, সেটার জন্য পুরো টিম এফেক্ট করছে, তারপর থেকে তো করে যাচ্ছে এবং এইগুলো কিন্তু থামছে না। কেউ স্যাক্রিফাইস করে না, কেউ এক্সপেক্ট করে না, সত্যি কথা যেটা। আগে বাংলাদেশ টিম মনে করেন এইসব ঝামেলাটা কিন্তু অনেক কম ছিল, বাট রিসেন্টলি আপনি যেটা দেখা যাচ্ছে যে আপনার খেলার চেয়ে খেলার বাইরের ইস্যুগুলো নিয়ে বেশি আমরা আলাপ আলোচনা করছি। যারা যে দায়িত্বে আছে আমি মনে করি ওনারাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনার দায়িত্বটা আরও ভালোভাবে পালন করতে পারতো, আরও ভালোভাবে ডিসিশনগুলো এক্সপ্লেন করতে পারতো, নিতে পারতো। প্লেয়ার বলেন, কোচেস বলেন, অফিসিয়ালস বলেন, ডাইরেক্টর বলেন। সো ইম্পর্টেন্ট হলো যে আপনার পারফরমেন্স, এবং পারফরমেন্স কীভাবে ভালো করতে হবে সেটা কিন্তু শুধু প্লেয়াররা পারবে না, এটা কিন্তু চারিদিক দিয়ে এই এফোর্টটা লাগবে যারা ক্রিকেটের সাথে জড়িত আছে। এসবেরই প্রভাব পারফরমেন্সে স্পষ্ট। ব্যর্থতার ঘেরাটোপে বন্দী ক্রিকেট দল, ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে চাইলেও যার দায় এড়াতে পারেন না বিসিবি কর্তারা। তিনটা ফরম্যাটে খেলছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ টি20 সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।
শেষ ১৯ ইনিংসে এই ফরম্যাটে কোনো 50 না থাকা শান্তর বাদ পড়া প্রত্যাশিতই ছিল। ১৬ সদস্যের দলে বাকি নামগুলোতে খুব বেশি চমক নেই। সবশেষ সিরিজের স্কোয়াড থেকে আরও বাদ পড়েছেন তানভীর ইসলাম, সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদ। চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন মুস্তাফিজ। ওয়ানডে থেকে বাদ পড়লেও টি-20তে রাখা হয়েছে নাসুম আহমেদকে। ঘরোয়ায় পারফর্ম করে দীর্ঘ ৩ বছর পর নাইম শেখকে রাখা হয়েছে এই সিরিজে। সাইফুদ্দিনও শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩ মাস আগে। ১০ জুলাই ক্যান্ডিতে প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ১৩ জুলাই দ্বিতীয় ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুটি টি-20। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। লাল সবুজের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। বাহরাইন আর মিয়ানমারকে দাপটের সঙ্গে হারিয়ে ইতোমধ্যেই মূল পর্বে খেলা নিশ্চিত করায় নিয়ম রক্ষার ম্যাচ খেলবে ঋতুপর্ণা আফ্রিদারা। মিয়ানমারের থুন্না স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। বড় স্বপ্ন নিয়ে এশিয়ান মঞ্চে পা রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ার বড় দলগুলোর চোখে চোখ রেখে লড়াই করে লাল সবুজ বাহিনী। আর তার ফলস্বরূপ ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করে ঋতুপর্ণা আফ্রিদারা। এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে আসরের প্রথম ম্যাচ থেকে দাপটের সঙ্গে খেলে বাংলার জয়ী তারা। র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করে বাংলাদেশ দল। বাহরাইনকে নাকানি চুবানি খাইয়ে প্রথম ম্যাচেই ৭-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল। আর পরের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকেই পরাস্ত করে এই দলটা। এরপর চূড়ান্ত হয় অস্ট্রেলিয়ায় আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার বিষয়টি। শেষ ম্যাচের আগে ফুরফুরে মেজাজে আছে পুরো দল। অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাটলার বাহিনী। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে। আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। লক্ষ্য পূরণ হলেও এখনো বাকি এক ম্যাচ। বাছাই পর্বে স্রেফ নিয়ম রক্ষার ম্যাচে এবার মাঠে নামবে বাংলাদেশ, যেখানে লাল সবুজ লড়বে তুর্কমেনিস্তানের বিপক্ষে। এ ম্যাচে হার জিত বড় ফ্যাক্টর না হলেও জয়ের জন্যই মুখিয়ে বাংলার বাঘিনীরা। তুর্কমেনিস্তান র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচেই মিয়ানমারের বিপক্ষে হারে ৮-০ গোলের বিশাল ব্যবধানে। এর পরের ম্যাচেও জয়ের দেখা পায়নি এই দলটা। দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো কিছু ইনজুরির সমস্যা আছে। কোচ ওই সকল প্লেয়ারদেরকে রিকভারি দিয়েছেন এবং বাকিরা যারা ছিলেন তাদের নিয়ে আমরা মাঠে কাজ করেছি। ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস। এবার সেই দলের বিপক্ষে জয় দিয়ে এই টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য বাটলার শিষ্যদের। তুর্কমেনিস্তানের ফর্ম আর বাংলাদেশ দলের সাম্প্রতিক ছন্দে জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী লাল সবুজ বাহিনী। এশিয়ান কাপের শেষ ম্যাচে জয় দিয়ে উদযাপনে পূর্ণতা দিতে চান অধিনায়ক আফ্রিদা খন্দকার। তাজিন খন্দকার, সময় সংবাদ। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণেই মিয়ানমারে সফলতা পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফিরলেই হেড কোচ পিটার বাটলারের সঙ্গে আলোচনা করে নারী দলের পরবর্তী রোডম্যাপ তৈরি করবেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। এছাড়া দেশে ফিরলে নারী দলকে সংবর্ধনা দেওয়ার কথা জানান তিনি। এদিকে প্রবাসী নারী ফুটবলারদের জন্য খুলছে জাতীয় দলের দুয়ার। ২০২৩ সালে শুধুমাত্র অর্থের অভাবে বাংলাদেশ নারী ফুটবল দলকে মিয়ানমারে আয়োজিত হওয়া অলিম্পিক বাছাই পর্বে খেলতে পাঠায়নি তৎকালীন কাজী সালাউদ্দিনের ফুটবল ফেডারেশন। জানিয়ে দেশের সব মহলে হয়েছে আলোচনা সমালোচনা। তবে কাজী সালাউদ্দিনের মতো ভুল করেননি বাফুফের বর্তমান সভাপতি তাবিত আউয়াল। নারী এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিল ফেডারেশন। প্রস্তুতিতে ঘাটতি না রাখতে সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে নারী দলের অ্যাওয়ে ম্যাচ আয়োজন করে বাফুফের বর্তমান কমিটি। মিয়ানমারে যার প্রতিদান দিয়েছে আফ্রিদা খন্দকারের দল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে পিটার বাটলার শিষ্যরা। এবার নারী এশিয়ান কাপ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। ডেফিনেটলি খালি নারী দল না, এটা ফুটবলের একটা বিশাল অর্জন, ঐতিহাসিক অর্জন আমি বলবো, যার জন্য আমি আমার সম্মানিত সভাপতিকে ধন্যবাদ জানাই যায়। বিকজ
তার নেতৃত্বে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছিল বলে আজকে আলহামদুলিল্লাহ আমরা এই ফলটা পেয়েছি। এশিয়ার সাকসেসটা আমরা যেভাবে এশিয়ান কোয়ালিফায়ার্সটাকে টার্গেট করেছিলাম, যেভাবে আমরা আমাদের অনেক ডিফিকাল্টিসের মধ্যে দলটাকে আমরা এক করে রেখে, কোচকে একসাথে রেখে, বেশ কিছু উইন্ডোজ ইউজ করে এবং ওভারঅল ট্রেনিংয়ের চ্যালেঞ্জগুলিকে আমরা যেভাবে মোকাবেলা করেছি, আমার মনে হয় সেই আঙ্গিকেই আমরা থাকব এবং অত্যন্ত ভালো একটি প্রস্তুতি নিয়ে আমরা যাওয়ার পরিকল্পনা করছি। হামজা, সমিত, ফাহমিদুলরা যুক্ত হওয়ায় বেড়েছে পুরুষ দলের শক্তি। প্রবাসী নারী ফুটবলারদের জন্য খুলছে জাতীয় দলের দুয়ার। দেখা যেতে পারে এশিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পে। ফর দ্য সিনিয়র টিম, তার সাথে আমার রেগুলার যোগাযোগ হয়, তার প্যারেন্টসের সাথে যোগাযোগ হয়, তাকে ডেফিনেটলি আমরা অস্ট্রেলিয়ার প্রিপারেটরি যে ক্যাম্পটা হবে সেখানে তাকে আমি ইনভাইট করব এবং ডেফিনেটলি তাকে সেই সুযোগটা দেওয়া হবে। ইনশাল্লাহ উনি যদি ভালো পারফর্ম করে ডেফিনেটলি তাকে আমরা আমাদের দলের সাথে দেখব। তবে মিয়ানমার থেকে ফিরে সেলিব্রেশনের জন্য খুব একটা সময় পাচ্ছে না পুরো নারী দল। লিগ খেলতে ঋতু মনিকা সহ 5 ফুটবলার এর পরদিনই উড়াল দিবেন ভুটানের উদ্দেশ্যে। উইন্ডো ইজ ভেরি স্মল, সো বাট সেটা নিয়েও আমরা কাজ করছি। ডেফিনেটলি আমরা টিমকে একটা ভালোভাবে দেখা করবো, তাদের সাথে সংবোধন একটা চিন্তাভাবনা করছি আমরা ইনশাল্লাহ। অফকোর্স এত বড় অর্জন, এটা তো ডেফিনেটলি উই উইল উইদিন দিস শর্ট উইন্ডো উই উইল ডু সাম সেলিব্রেশন। মিয়ানমার থেকে ফিরলেই দলের হেড কোচ পিটার বাটলারের সঙ্গে আলোচনায় বসবেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। এই ইংলিশম্যানের সঙ্গে আলোচনা করে নারী ফুটবল দলের জন্য রোডম্যাপ তৈরি করবেন বাফুফে বস। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ড্রোন হামলায় এবার প্রাণ হারালেন ফিলিস্তিনের আরও এক ফুটবলার। গাজার আল মাঘাজি শরণার্থী শিবিরে নিজ বাড়িতে মুহান্নাদ আল লেলে নামক একজন ফুটবলার মারা যান। ড্রোন হামলায় গুরুতর আহত হওয়ার পর মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে খোদ ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। এ নিয়ে 585 ক্রীড়াবিদ মৃত্যুবরণ করেছেন ইসরায়েলের হামলায়, যেখানে ফুটবলারের সংখ্যাই 265-তে দাঁড়িয়েছে। জীবন কতই না বৈচিত্র্যময়। বাগবদলের এই জীবনে কখন যে কি হয় তা বোঝার উপায় নেই কারো। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরচিত হামলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেখানকার মানুষ। দীর্ঘদিনের বন্দিদশা আর ইসরায়েলের হামলায় অকাতরে প্রাণ যাচ্ছে তাদের। এই হামলা থামবে কবে, কখন মুক্ত হবে সেখানকার মানুষ, সে অপেক্ষায় দিন গুনতে গুনতে একের পর এক ঝরছে প্রাণ, লম্বা হচ্ছে মৃত্যুর তালিকা। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলায় সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন ক্রীড়াঙ্গনের বিভিন্ন ডিসিপ্লিনের অ্যাথলিটরা, যাতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিশ্বে। 2023 সালে 7 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত 585 ক্রীড়াবিদ মৃত্যুবরণ করেছেন ইসরায়েলের হামলায়, যেখানে শুধু ফুটবল অঙ্গন থেকে 265 জন মারা গেছেন। সেই তালিকাটা এবার হলো আরও লম্বা। ইসরায়েলের আগ্রাসনে এবার প্রাণ গেল আরও এক ফুটবলারের। ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনে প্রাণ হারালেন মুহান্নাদ আল লেলে নামের এক ফুটবলার। ফুটবল নিয়ে স্বপ্ন বুনতে বুনতে হঠাৎই পৃথিবীকে চিরবিদায় জানালেন এই অ্যাথলিট। সব স্বপ্ন চাপা পড়ল ধ্বংসস্তূপের নিচে। গাজার আল মাঘাজি শরণার্থী শিবিরে নিজ বাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় গুরুতর আহত হন লেলে, এরপর মারা যান তিনি। মুহান্নাদের মৃত্যুর খবর নিশ্চিত করে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দেয়, যেখানে তারা উল্লেখ করে মুহান্নাদের বাড়ির 3য় তলায় আঘাত হানে একটি ড্রোন। মাথায় রক্তক্ষরণে আক্রান্ত হয়ে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন তিনি। একই পোস্টে আরও উল্লেখ করা হয়, দখলদার বাহিনীর হামলায় ধ্বংস হওয়া ক্রীড়া স্থাপনার সংখ্যা এখন 264-তে পৌঁছেছে। এর মধ্যে 184টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর 81টি ধ্বংস হয়েছে আংশিকভাবে। এর মধ্যে ফিফার অর্থায়নে নির্মিত 12টি স্টেডিয়ামের সবকটি ইসরায়েলি হামলার শিকার হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে। এছাড়াও গাজা উপত্যকার ইয়ারমুক ও ফিলিস্তিন স্টেডিয়ামগুলো এখন বাস্তুচ্যুত মানুষের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। মুহান্নাদ নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন খাদামাত আল মাঘাজি ক্লাবের হয়ে। 2016-17 মৌসুমে তিনি ফিলিস্তিন প্রিমিয়ার লিগে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করেন। এরপর মাঘাজি ছেড়ে শাবাব জাবালিয়াতে যোগ দেন মুহান্নাদ। সেই ক্লাবের হয়ে 2 মৌসুম খেলেন তিনি। 2018-19 মৌসুমে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেন। শাবাব থেকে যোগ দেন গাজা স্পোর্টস ক্লাবে, কিন্তু লিগামেন্ট ইনজুরিতে পড়ে আবারও ফিরে যান খাদামাতে আল মাঘাজিতে। তাজিন খন্দকার, সময় সংবাদ। আগামী বছর এসএ গেমসে হ্যান্ডবলে ভালো ফলাফলের প্রত্যাশা ফেডারেশনের। সে লক্ষ্যে এখন থেকেই পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ। এসএ গেমসে যাওয়ার আগে আগে ভারতে মাসব্যাপী ক্যাম্প করবে পুরুষ ও নারী দল।
স্থবির হয়ে পড়া হ্যান্ডবলকে নতুন করে সাজানোর পরিকল্পনা ফেডারেশনের। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর বেশ কিছু প্রতিযোগিতামূলক টুর্নামেন্টও আয়োজন করেছে তারা। গত মাসেই শেষ হয়েছে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা। সেই টুর্নামেন্টেই খেলোয়াড়দের চুলচেরা বিশ্লেষণ করেছে নির্বাচক কমিটি। ভালো করা 55 জন খেলোয়াড়কে রাখা হয়েছে জাতীয় দলের প্রাথমিক তালিকায়। সেখান থেকে আসবে চূড়ান্ত স্কোয়াড। গত মাসে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখান থেকে আমরা 55 জন খেলোয়াড় খেলার ভিতরে বাছাই করে ফেলছি। প্রত্যেকটা খেলোয়াড়কে অ্যানালাইসিস করা হয়েছে যে কে কটা বল মিস করছে, কে কটা সেভ করছে, সব ওইটার ভিত্তিতে সিলেকশন কমিটি ওনাদের সাথে বসে আমাদের 55 টিম বাছাই করে ফেলছে। জাতীয় দল নিয়ে বিস্তর পরিকল্পনা সাজিয়েছে হ্যান্ডবল ফেডারেশন। মূলত সাউথ এশিয়ান গেমসের জন্য প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না নতুন কমিটি। এসএ গেমসে অংশগ্রহণ করার আগে পুরুষ ও নারী দল নিয়ে ভারতে মাসব্যাপী প্রস্তুতি ক্যাম্পের পরিকল্পনা ফেডারেশনের। ন্যাশনাল টিমের জন্য যারা আমাদের থেকে ভালো, এসএ গেমসের জন্য যেটা কম্পিটিশন সামনে রেখে আমরা এক মাসের জন্য এই টিমটাকে বাইরে পাঠিয়ে দেবো। ছেলেদেরকে পাঠাবো হলো হরিয়ানা আর মেয়েদেরকে পাঠাবো হলো হিমাচল। এসএ গেমসের গত আসরে কোনো পদক আনতে পারেনি পুরুষ দল, তবে মেয়েরা জিতেছিল ব্রোঞ্জ। তাই এবার ফলাফলে এক ধাপ এগিয়ে থাকার প্রত্যাশা হ্যান্ডবল ফেডারেশনের। আমাদের এইবারের টার্গেট গতবার রেজাল্ট থেকে আমরা এক ধাপ আগাবো। ছেলেদের 4th, আমি এবার ব্রোঞ্জের আশা, মানে ব্রোঞ্জ আমাকে পেতে হবেই, টিমগুলি টাফ। আর মেয়েদের আমি ব্রোঞ্জ, আমি এবার রৌপ্য নিব। এদিকে খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের হ্যান্ডবল স্টেডিয়ামের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে ফেডারেশন। ইনজোর্ড হয় তাহলে আমরা এখান থেকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশকে পাটগ্রাম বানিয়েছে একদল লোক, কোনো মবকে সমর্থন করে না জামাত। রংপুরে সমাবেশে বললেন আমির, ভোটের আগেই মৌলিক সংস্কার আদায়ের ঘোষণা। কোনো মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি বিএনপি, দলের অপকর্মকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা রিজভির। সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা। জুলাই আগস্টের মধ্যে ঘোষণাপত্র চায় এনসিপি, বাংলাদেশপন্থীরাই চালাবে দেশ, হুঁশিয়ারি নাহিদের। ঠাকুরগাঁও দিনাজপুরে নেতাকর্মীদের পথসভা, গণসংযোগ। এবং বিনিয়োগের সংকটে ধুঁকছে স্টার্টআপ। বছরে 200 প্রতিষ্ঠানের মধ্যে আলোর মুখ দেখছে অল্প কটি। নীতি জটিলতা দূর করার দাবি উদ্ভাবকের, বরাদ্দ বন্টনে দুর্নীতি বন্ধের তাগিদ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।